জ্ঞান লাভের একটা পরোক্ষ প্রক্রিয়া, পরোক্ষ মাধ্যমে, মানে সরাসরি না। জ্ঞান অর্জনটা হচ্ছে সরাসরি না, মানে হচ্ছে জানা একটা বিষয় থেকে অজানা বিষয়ে একটা জ্ঞান অর্জন করা, জানা বিষয় থেকে অজানা বিষয়ের একটা জ্ঞান অর্জন করা। যদি আমি একটা জিনিস জানি, সকল মানুষ হয় মরণশীল, এটা আমি কি জানা বিষয় না? জানা বিষয়। আর রহিম হয় মানুষ, রহিম হয় মানুষ, সকল মানুষ হয় মরণশীল। রহিম যদি হয় মানুষ, তাহলে রহিম কি হবে বলতো? সকল মানুষ হয় যদি মরণশীল, তার মধ্যে রহিম যদি একটা মানুষ হয়ে থাকে, তাহলে রহিম কি হইতে বাধ্য? রহিমও মরণশীল। সকল মানুষ হয় মরণশীল, ধরা যাক এই এই জায়গায় যারা যারা বসবাস করতেছে তারা হচ্ছে মরণশীল, এখানে যারা যারা বসবাস করতেছে তারা মরণশীল। এটা হচ্ছে রহিম, নাকি? রহিম, এটা হচ্ছে করিম, যদু, মধু, এদের নাম। তাহলে এই সবটা আমরা দিতেছি মরণশীলতা বোঝাচ্ছি, মরণশীল, অর্থাৎ এইখানে যারা বসবাস করে তারা হচ্ছে মরণশীল। তাহলে রহিম যদি মানুষ হয়ে থাকে, এখানে বসবাস করে থাকে, রহিম মরণশীল, এটা বলার দরকার আছে? এমনি হয়ে যায় না? এমনি তো বুঝতেছি যে এখানে বসবাস করে সকলেই মরণশীল, তার মানে এখানে বসবাস করে একজন রহিম। তাহলে রহিম যে মরণশীল, এটা কি বলা লাগবে? না। জানা মাধ্যম থেকে আমরা অজানা মাধ্যমে গেলাম। জানা কি জানি? এই দুইটা বাক্য দিয়ে আমরা জানি যে সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় মানুষ। তাহলে অটোমেটিক্যালি আমরা কি জানবো? কি জানবো? রহিম হয় মরণশীল, রহিম হয় মরণশীল। এই হচ্ছে আমাদের জানা মাধ্যম থেকে রহিম হয় মরণশীল। জানা মাধ্যম থেকে অজানা মাধ্যমে আমরা একটা জ্ঞান অর্জন করি, তাই না? এটা জানা বিষয় না? এটা জানা বিষয় যে সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় মানুষ। অতএব আমাদেরকে একটা অজানা সত্যে আমরা জানলাম, গেলাম একটা জানা ঘটনা, এই দুটো হচ্ছে জানা ঘটনা। এই জানা ঘটনার উপর নির্ভর করে আমরা অজানা আর একটা ঘটনায় গেলাম। তাহলে জানা সত্য থেকে অজানা সত্যে গমনের প্রক্রিয়াকে বলা হয় অনুমান, তাই না? এটা পড়ে আসছে না? জানা সত্য থেকে অজানা সত্যে গমনের প্রক্রিয়াকে বলা হয় অনুমান। আর অনুমানটা যখন ভাষায় প্রকাশ করা হয় তখন হয় যুক্তি। এই যে একটা অনুমান, এটা যখন মনে মনে ছিল তখন এটা অনুমান আকারে ছিল, অনুমানটা যখন আমরা লিখে প্রকাশ করছি তখন এটা হয়ে গেছে কি? যুক্তি। আর যুক্তিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? যুক্তি সংক্রান্ত বিদ্যা নিয়েই আলোচনা করে, যুক্তি নিয়েই আলোচনা করে। তাহলে আমরা অনুমান কি? অনুমান হলো জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমনের মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান। হ্যাঁ, অনুমান। অনুমানতে কি? অনুমান হচ্ছে জ্ঞান লাভের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা হচ্ছে পরোক্ষ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা হচ্ছে পরোক্ষ, সরাসরি নয়। জ্ঞান লাভ যে করি আমরা সরাসরি করতেছি না, এই প্রক্রিয়াটা হচ্ছে পরোক্ষ প্রক্রিয়া। আর এই অনুমানটা হচ্ছে কি? মানসিক ব্যাপার। অনুমানটা কি? মানসিক ব্যাপার। এই যে অনুমান, এটা হচ্ছে জ্ঞান লাভের প্রক্রিয়া। এই যে লিখে দিচ্ছি, জ্ঞান লাভের প্রক্রিয়া। জ্ঞান লাভের কেমন প্রক্রিয়া? পরোক্ষ প্রক্রিয়া। পরোক্ষ মানে সরাসরি নয়, সরাসরি নয়। তাহলে জ্ঞান লাভের একটা প্রক্রিয়া পরোক্ষ প্রক্রিয়া, আর এটা হচ্ছে অনুমানটা হচ্ছে মানসিক ব্যাপার, মানসিক প্রক্রিয়া, অর্থাৎ মনে মনে সংগঠিত হয়ে থাকে মানসিক প্রক্রিয়া। এটা আমরা পড়ছি এর আগে, নাকি? অনুমান হচ্ছে জ্ঞান লাভের পরোক্ষ প্রক্রিয়া, এটা হচ্ছে মানসিক প্রক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, অনুমান কি? অনুমানে কি থাকে? জানা সত্য আর অজানা সত্য। এই যে দুইটা বাক্য, এই বাক্য দুটোর নাম কি? যুক্তি বাক্য না? যুক্তি বাক্য না? এই যুক্তি বাক্যর মাধ্যমে আমরা অনুমানকে ভাষায় প্রকাশ করি। এই যে একটা যুক্তি বাক্য, এই যে একটা যুক্তি বাক্য, এই দুইটা যুক্তি বাক্যের মাধ্যমে, এই যুক্তি বাক্য দুটো হচ্ছে জানা সত্য, জানা ঘটনা। লিখি জানা ঘটনা। এটা তুমি জানো না যে সকল মানুষ মরণশীল? জানা ঘটনা। এই যুক্তি বাক্য হলো হচ্ছে জানা ঘটনা। জানা ঘটনার উপর নির্ভর করে আর একটা অজানা ঘটনায় আমরা যাই। অজানা ঘটনা মানে জানা সত্য থেকে অজানা সত্যে গমনের মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান। তাহলে অনুমানে, অনুমান যখন ভাষায় প্রকাশ করি আমরা হচ্ছে অনুমানকে ভাষায় প্রকাশ করি। অনুমানকে ভাষায় প্রকাশ করার সময় আমাদের কি লাগবে? যুক্তি বাক্য লাগবে। যে যুক্তি বাক্যগুলোর মধ্যে জানা সত্য থাকে সেগুলোকে বলা হয় আশ্রয় বাক্য। সেটাকে বলা হয় এই দুটো বাক্যকে কি বলবো? আশ্রয় বাক্য। এর আগে আমরা একটা জানছি আশ্রয় বাক্য। আর আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে যে আরেকটা অজানা ঘটনায় যায়, অর্থাৎ অজানা একটা যুক্তি বাক্যে যায়, এই যুক্তি বাক্যটার নাম কি? সিদ্ধান্ত।
এর আগের ক্লাসে আমরা পড়াইছি যে আশ্রয় বাক্য কাকে বলে, সিদ্ধান্ত কাকে বলে। তাহলে যেখানে জানা সত্য থাকে, জানা একটা ঘটনা থাকে, সেগুলোই হচ্ছে আশ্রয় বাক্য। সিদ্ধান্তের সপক্ষে যে যুক্তি বাক্যগুলো ব্যবহৃত হয় তাকে বলা হয় আশ্রয় বাক্য, তাই না? যদি তোমাকে বলা হয় আশ্রয় বাক্য কাকে বলে, তুমি বলবা একটা যুক্তিতে সিদ্ধান্তের সপক্ষে, সিদ্ধান্ত আসার জন্য যে যে যুক্তি বাক্যগুলো ব্যবহৃত হয় তাকে বলা হয় আশ্রয় বাক্য। এবার যদি বলা হয় সিদ্ধান্ত, তাহলে কাকে বলা হয়? বলবা যে আশ্রয় বাক্যের থেকে অনিবার্যভাবে নিঃসৃত একটা বাক্য, সেই বাক্যকে বলবো আমরা কি? সিদ্ধান্ত। আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত বাক্যকে বলবো সিদ্ধান্ত। তাহলে আমরা জানলাম অনুমানে থাকে আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত। অনুমানে থাকে আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত। আশ্রয় বাক্যে থাকে জানা ঘটনা, সিদ্ধান্তে থাকে কি? অজানা ঘটনা। ঠিক আছে? তাহলে অনুমান আমরা এটা মুছে দেই। অনুমানকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অবরোহ অনুমান, আর একটা আরোহ অনুমান। অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। অবরোহ অনুমান আর একটা আরোহ অনুমান। অবরোহ অনুমান তাহলে কাকে বলে? অনুমান তো জানলাম, জানা ঘটনা থেকে অজানা ঘটনাতে যাওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান। তাহলে জানা ঘটনা যদি হয় সার্বিক যুক্তিবাক্য, এটা কোন যুক্তিবাক্য? পড়ছি না আমরা, সার্বিক বিশেষ পড়ছি না? সার্বিক বিশেষ মানে কি? বিধেয় সম্পর্কে উদ্দেশ্য যদি কোনো কিছু স্বীকার করা যায়, সমগ্র ব্যক্তত্বকে যদি স্বীকার করা হয়, এটা কি বিধেয় পদ না? এটা কি উদ্দেশ্য পদ না? বিধেয় পদ সম্পর্কে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তর্থকে যদি প্রকাশ পায়, তাহলে সেই যুক্তি বাক্যকে কি বলবো? সার্বিক। অর্থাৎ কতগুলো মানুষের কথা বলা হয়েছে? সকল মানুষ বলতে কাকে বোঝাচ্ছে? পৃথিবীতে এ পর্যন্ত যত মানুষ আসছিল, আসবে বা বর্তমানে অবস্থিত সকল মানুষকে বোঝাচ্ছে। তাহলে বিধেয় সম্পর্কে উদ্দেশ্যে সমগ্র ব্যক্তিত্বকে যদি স্বীকার করা হয়, সেটাকে বলা হয় সার্বিক যুক্তিবাক্য। তাহলে অবরোহ, যে অনুমানে সার্বিক থেকে মানে বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক আশ্রয় বাক্য বা সমব্যাপক আশ্রয় বাক্যে গমন করা হয়, তাকে বলা হয় অবরোহ অনুমান। কি বললাম? যে অনুমান প্রক্রিয়ায় আমরা কি করতেছি? অবরোহ অনুমান। যে অবরোহ অনুমানে এখানে বসো, যে অবরোহ অনুমানে বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে সমব্যাপক আশ্রয় বাক্য অথবা কম ব্যাপক আশ্রয় বাক্যে গমন করা হয়, সেই অনুমানকে বলা হয় অবরোহ অনুমান। দেখো তো বুঝছো কিনা? এগুলো আশ্রয় বাক্য না? আশ্রয় বাক্যটা কি টাইপের আশ্রয় বাক্য? বেশি ব্যাপক না? সার্বিক না? সার্বিক আশ্রয় বাক্য লিখে দেই। এই আশ্রয় বাক্যটা হচ্ছে সার্বিক আশ্রয় বাক্য। সার্বিক মানে বেশি ব্যাপক। এই আশ্রয় বাক্যটা কি আশ্রয় বাক্য? এটাও তো একটা সিদ্ধান্ত নাকি? এটা একটা সিদ্ধান্ত। কি টাইপের? এই যুক্তি বাক্যটা কি কম ব্যাপক কি না বেশি ব্যাপক? এটা যদি হয় বেশি ব্যাপক সার্বিক, এটা কি বিশেষ? যে অনুমান প্রক্রিয়ায় সার্বিক আশ্রয় বাক্য থেকে বিশেষ আশ্রয় বাক্য গমন করা হয়, অর্থাৎ বেশি ব্যাপক থেকে কম ব্যাপক সিদ্ধান্তে পৌঁছানো হয়। অথবা এখানে বলা হয় অবরোহ অনুমানে কি বলা হয়? বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক আশ্রয় বাক্যে যায়। অথবা বেশি ব্যাপক থেকে ব্যাপক আশ্রয় বাক্য থেকে সমব্যাপক আশ্রয় বাক্যে গমন করা হয়। সমব্যাপক অর্থাৎ সমান হইতে পারে। বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে যাবে, অথবা সমান ব্যাপকে যাবে। তাহলে সেই অনুমানকে বলবো আমরা অবরোহ অনুমান। তাহলে অনুমান দুই প্রকার, একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। অবরোহ অনুমান কাকে বলবো? অবরোহ অনুমান হলো এমন এক অনুমান যেখানে বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক আশ্রয় বাক্য বা সমব্যাপক আশ্রয় বাক্যে গমন করা হয়, তাকে বলা হয়
অবরোহ অনুমান। এখানে আশ্রয় বাক্য কয়টা হবে? কয়টা হবে? অবরোহতে বলা আছে এক বা একাধিক বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক আশ্রয় বাক্যে অথবা এক বা একাধিক বেশি ব্যাপক থেকে সমব্যাপক আশ্রয় বাক্যে গমনের মানসিক প্রক্রিয়াকে বলা হয় অবরোহ অনুমান। এখানে একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে যাওয়া যেতে পারে, একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে যাওয়া যেতে পারে, অথবা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে যাওয়া যায়। একটু আগে আমি কি লিখলাম? সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় মরণশীল। কয়টা আশ্রয় বাক্য ছিল? দুইটা, সিদ্ধান্ত একটা, নাকি? দুইটা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে। দুইটা হতে পারে, একটা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে। যদি আমি লিখি সকল মানুষ হয় মরণশীল, এটাকে কি বলবো আমরা? এটা একটা যুক্তি বাক্য, এটা একটা যুক্তি বাক্য। এইখানে একটা যুক্তি বাক্য থেকে, একটা যুক্তি বাক্য বলতে এইটার নাম বলা হয় আশ্রয় বাক্য। এই যুক্তি বাক্যটার নাম হচ্ছে আশ্রয় বাক্য। একটা মাত্র আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে যদি সিদ্ধান্ত নিশ্চিত হয়, অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত হলে এইটাকে বলবো আমরা, এটা একটা অবরোহ। একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে, কিভাবে সেটা আমরা দেখি। সকল মানুষ হয় মরণশীল, কিছু মরণশীল জীব হয় মানুষ। তাহলে আমরা কি দেখলাম? অবরোহ অনুমানের বৈশিষ্ট্যের মধ্যে কি দেখলাম? অবরোহ অনুমানের বৈশিষ্ট্যে আমরা দেখলাম একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হতে পারে, অথবা একটা মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হতে পারে। আর অবরোহতে কি থাকে? বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে গমন করে। এখানে দেখো তো কতজনের কথা বলা হয়েছে? সকল মানুষ, অর্থাৎ যতগুলা পৃথিবীতে মানুষ আছে, অর্থাৎ 100% মানুষ সম্পর্কে বলা হচ্ছে। 100% মানুষ সম্পর্কে বলা হয়েছে। আশ্রয় বাক্য কি ছিল? বেশি ব্যাপক থেকে কোথায় আসছি? কিছু। কিছু মানে কি? 100 নয়, সকল নয়, অর্থাৎ সামান্য, মানে কম ব্যাপকে আসলাম। সকল মানুষ বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে আসলাম। বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে আসা হয়। অবরোহতে কি হয়? বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে আসে, অথবা বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে সমব্যাপক আশ্রয় বাক্যে আসা হয়। এটা একটা বৈশিষ্ট্য, এটা অবরোহ অনুমানের বৈশিষ্ট্য। আমরা তাহলে যদি বলি অবরোহ অনুমান কি, তুমি বলবা অবরোহ অনুমান একটা অনুমান যেখানে অবরোহ একটি অনুমান প্রক্রিয়া, জ্ঞান লাভের একটা অনুমান প্রক্রিয়া, যেখানে বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক আশ্রয় বাক্যে গমন করে, অথবা বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে সমব্যাপক আশ্রয় বাক্যে গমন করে। অবরোহ অনুমানে একটি আশ্রয় বাক্য থেকেও সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে, অথবা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তে নিশ্চিত হতে পারে। এটা বললাম, নাকি? এখন আমরা পড়বো, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা অবরোহ অনুমানের প্রকারভেদে চলে যাব। অবরোহ অনুমানের প্রকারভেদে চলে যাব। বলো তো অবরোহ অনুমান কি? বলো। বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে সমব্যাপক আশ্রয় বাক্যে গমন করে। সেখানে আশ্রয় বাক্য থাকতে পারে কয়টা? একটা দিয়েও হয়, একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসছি, আর একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে আসা যায়। আচ্ছা, এটাকে বললাম আশ্রয় বাক্য, তাই না? আশ্রয় বাক্য কেন বলবো? যে সিদ্ধান্তের সপক্ষে যে বাক্যগুলো ব্যবহৃত হয় সেটাকে আশ্রয় বাক্য বলা হয়, নাকি? আর সিদ্ধান্ত কাকে বলা হয়? আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত বাক্যকে, যুক্তি বাক্য বলবো সিদ্ধান্ত, তাই না? এটাই তো বললাম। আশ্রয় বাক্য কাকে বলা হয়, সিদ্ধান্ত কাকে বলা হয়, এইরকম। তাহলে এখানে বলা হয়েছে একটা আশ্রয় বাক্য থেকে। আচ্ছা, এটা কি যুক্তিবাক্য? যুক্তিবাক্য, কিন্তু এর নাম দেয়া হয়েছে আশ্রয় বাক্য। এটাও কি যুক্তিবাক্য? এটাও যুক্তিবাক্য, এটাও যুক্তিবাক্য, এটাও যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যটার নাম হচ্ছে আশ্রয় বাক্য, এই যুক্তিবাক্যটার নাম হচ্ছে সিদ্ধান্ত, তাই? কিন্তু এগুলো সবগুলাই যুক্তিবাক্য। আচ্ছা, এবার একটা অবরোহ অনুমানে কয়টা আশ্রয় বাক্য থাকবে তার উপর ভিত্তি করে অবরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করছে। একটা অবরোহ অনুমানে আশ্রয় বাক্য কয়টা থাকবে? কি বললাম? আশ্রয় বাক্যের সংখ্যার উপর ভিত্তি করে। বলো, আবার বলো। আশ্রয় বাক্যের সংখ্যার উপর ভিত্তি করে অবরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করছে। আবার বলো। দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে
অমাধ্যম অবরোহ অনুমান, অন্যটি হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান। তাহলে এটা এটা মিশিয়ে দিলাম নাকি, একটা সাইড রেখে দিলাম, এই সাইডটা কিন্তু পড়াইছি, আরোহ অনুমান পড়াইছি, অবরোহ অনুমানটা ধরলাম। তাহলে এটা আপাতত স্টপ থাক, স্টপ থাক। আমরা অবরোহ অনুমানটা নিয়ে আলোচনা করব। অবরোহ অনুমানকে ভাগ করব কিসের ভিত্তিতে, একটু আগে বললাম, বলো। আশ্রয় বাক্যের সংখ্যার উপর ভিত্তি করে অবরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করে, অমাধ্যম অবরোহ অনুমান, অমাধ্যম অমাধ্যম অবরোহ অনুমান। আরেকটা কি তাহলে, অমাধ্যম উল্টাটা কি হবে, মাধ্যম, মাধ্যম অবরোহ অনুমান। একটু আগে কি কিসের ভিত্তিতে ভাগ করলাম যেন বললাম, আশ্রয় বাক্যের সংখ্যার উপর ভিত্তি করে অবরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে অমাধ্যম অবরোহ অনুমান, একটা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান। অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্য থাকবে একটি, আর মাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্য থাকবে একাধিক। ক্লিয়ার? তাহলে আমরা একটা একটা করে পড়ি, মাধ্যমটা বাদ দেই, মাধ্যমটা বাদ দিলাম, মাধ্যমটা এখন পড়বো না, অমাধ্যম অবরোহ অনুমানটা পড়বো। অমাধ্যম অবরোহ অনুমান এর সংজ্ঞাটা বলতো তাহলে কি হবে? অমাধ্যম অবরোহ অনুমান একটা কি অনুমান, অমাধ্যম অবরোহ অনুমান একটা অনুমান প্রক্রিয়া, যে অমাধ্যম অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে, যে এক লিখছি না, একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। তাহলে আমরা আবার বলি, অমাধ্যম অবরোহ অনুমান একটি জ্ঞান লাভের পরোক্ষ মাধ্যম নাকি, জ্ঞান লাভের, আমরা প্রথমে বলছি জ্ঞান লাভের পরোক্ষ মাধ্যম হচ্ছে অনুমান। অনুমানকে দুই ভাগে ভাগ করছি, অবরোহ অনুমান আর একটা আরোহ অনুমান। অবরোহ অনুমান মানে কি, বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক আশ্রয় বাক্যে গমন করে, বেশি ব্যাপক থেকে সমব্যাপক আশ্রয় বাক্যে গমন করে। আর সেই অবরোহ অনুমানে যদি একটা মাত্র আশ্রয় বাক্য থাকে, একটা মাত্র আশ্রয় বাক্য থেকে যদি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, সেই অবরোহ অনুমানটাকে, সেই অবরোহ অনুমানকে কি বলবো, অমাধ্যম অবরোহ অনুমান। কি বলছিলাম একটু আগে, কি লিখলাম, কি লিখছিলাম বলতো একটু আগে, একটা আশ্রয় বাক্য লিখবো আগে আমরা, হ্যাঁ, সকল মানুষ হয় সুন্দর লিখলাম নাকি, সকল মানুষ হয় সুন্দর, এটা একটা আশ্রয় বাক্য। আর কোন আশ্রয় বাক্য থাকবে না এখানে, একটা মাত্র আশ্রয় বাক্য থেকে অতএব সিদ্ধান্ত নিশ্চিত হবে, একটা মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হবে। অতএব কিছু সুন্দর জীব, এখানে কিন্তু জীব কথাটা উজ্জ আছে, তাই না, জীব কথাটা উজ্জ আছে, তুমি বসায় দিতে পারো, এই যে উজ্জ আছে, তাহলে এখানে লিখতে পারো কিছু সুন্দর প্রাণী বা জীব, কিছু সুন্দর প্রাণী হয় মানুষ। এখানে দেখো তো আশ্রয় বাক্য কয়টা ব্যবহার হলো, আশ্রয় বাক্য কয়টা ব্যবহৃত হয়েছে, একটা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে, একটা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে। তাহলে অবরোহ অনুমানের সংজ্ঞায় কি বলবা, অবরোহ অনুমান এক ধরনের অনুমান যেখানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। সেখানে আবার কি হয়, অবরোহর যে বৈশিষ্ট্য কি ছিল, বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে যায়। দেখো তো বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে আসছে কিনা, বেশি ব্যাপক আশ্রয় সকল মানুষ, অর্থাৎ সার্বিক থেকে কিসে আসছে, বিশেষ যুক্তিবাক্যে আসছে, সার্বিক যুক্তিবাক্য থেকে বিশেষ যুক্তিবাক্য আসা হয়, এই প্রক্রিয়াকে বলা হয় অমাধ্যম অবরোহ অনুমান। তাহলে এইটাতে কি বলবা, মাধ্যমে কি বলবা, একাধিক আশ্রয় বাক্যের একটা উদাহরণ দেওয়া, একটু আগে প্রথমে দেখলাম, সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় মানুষ, অতএব রহিম হয় মরণশীল। এখানে কয়টা আশ্রয় বাক্য আছে, সকল মানুষ হয় মরণশীল একটা আশ্রয় বাক্য, রহিম হয় মানুষ একটা আশ্রয় বাক্য, দুইটা আশ্রয় বাক্য। অর্থাৎ একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হলে সেই অবরোহ অনুমানকে বলা হয় মাধ্যম অবরোহ অনুমান। অর্থাৎ মাধ্যম নিয়ে, একটা আশ্রয় বাক্য না, আরেকটা আশ্রয় বাক্যের মাধ্যম নিয়ে
সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে জন্য এটাকে বলবো মাধ্যম অবরোহ অনুমান। আর এখানে কোনো মাধ্যম থাকবে না, একটা মাত্র আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিশ্চিত হলে এটাকে কি বলবো? অমাধ্যম অবরোহ অনুমান। এই পর্যন্ত বুঝছো? আমরা অনুমান পড়াচ্ছি, আবার বলি তোমাকে, বারবার বলি, বলতে বলতেও যেন তোমার এটা হয়ে যায়। আমরা অনুমান কেন পড়াই? অনুমান হচ্ছে জ্ঞান লাভের একটা প্রক্রিয়া, জ্ঞান লাভের পরোক্ষ প্রক্রিয়া, মানে সরাসরি নয়, ইনডাইরেক্টলি জ্ঞান লাভ করা যায়। যেমন কি, আমরা দূরে কোথাও ঘন কালো মেঘ দেখলে আমরা এর আগে আমরা জেনে আসছি ঘন কালো মেঘ হচ্ছে বৃষ্টির কারণ। আজকে যদি দেখি ঘন কালো মেঘ হয়েছে, তাহলে তুমি কি বুঝবা? বৃষ্টি হবে। তাহলে তোমাকে কেউ বলেও নাই যে বৃষ্টি হবে, কিন্তু তুমি জানা একটা ঘটনা থেকে, জানা ঘটনা, এর আগে তুমি জানতা যে ঘন কালো মেঘ হলে বৃষ্টি হয়, আজকে ঘন কালো মেঘ দেখছো, তাহলে তুমি বলতে পারো যে আজকে বৃষ্টি হবে। তাহলে এটা জ্ঞান লাভের কি পরোক্ষ প্রক্রিয়া। সেই পরোক্ষ প্রক্রিয়া যদি বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক আশ্রয় বাক্যে যায়, সেটাকে বলবো অবরোহ। আর কম ব্যাপক আশ্রয় বাক্য থেকে ধীরে 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 বেশি ব্যাপক আশ্রয় বাক্যে যদি যাওয়া হয়, সেটাকে বলবো আরোহ অনুমান। আরোহ অনুমানে ওই যে পড়েছিলাম না, রহিময় মরণশীল, করিময় মরণশীল, যদুয় মরণশীল। অতএব কিছু দৃষ্টান্ত দেখে আর কিছু দৃষ্টান্ত না দেখে একবারে আমরা সিদ্ধান্তে গিয়ে কি বললাম? সকল মানুষ হয় মরণশীল। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে আরোহ। তাহলে অবরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করেছে, কিসের উপর ভিত্তি করে? আশ্রয় বাক্যের সংখ্যার উপর ভিত্তি করে। একটা মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত যদি হয়, তাহলে সেটাকে কি বলবো? অমাধ্যম অবরোহ অনুমান। একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত যদি অনিবার্যভাবে নিশ্চিত হয়, সেটাকে বলবো মাধ্যম অবরোহ অনুমান। তাহলে মাধ্যম অমাধ্যম অবরোহ অনুমানের বৈশিষ্ট্য আছে কিছু, কি কি বলতো? যেগুলো বললাম এর মধ্যে থেকে বৈশিষ্ট্য বের করো। অমাধ্যম অনুমানে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, নাকি? অমাধ্যম অনুমানে কয়টি আশ্রয় বাক্য? এটা একটা বৈশিষ্ট্য, যে এর সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে সরাসরি নিশ্চিত হয়। এর সিদ্ধান্তটা কোথা থেকে নিশ্চিত হয়? ওই আশ্রয় বাক্য, একটা আশ্রয় বাক্য আছে না, ওই একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে সরাসরি ভাবে নিশ্চিত হয়। এক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে, হ্যাঁ আরিফ স্যার নাই, থাক, কালকে দিলেই হবে। তাহলে এক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হইতে হবে, অনিবার্যভাবে নিশ্চিত হইতে হবে। অহেতুক নিশ্চিত হইলে হবে না। সকল মানুষ হয় মরণশীল, তুমি লিখলা কিছু সুন্দর প্রাণী হয় গোলাপ, হবে? অনিবার্যভাবে নিশ্চিত হইলো। তাহলে সকল মানুষ হয় সুন্দর, ওই আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হইতে হবে। সকল মানুষ হয় সুন্দর, সুন্দর কিছু সুন্দর প্রাণী হয় মানুষই বলতে হবে, গোলাপ বলা যাবে না। তাহলে অনিবার্যভাবে নিশ্চিত হইতে হবে, এটা একটা বৈশিষ্ট্য। অমাধ্যম অবরোহ অনুমানের এটা একটা বৈশিষ্ট্য। সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হওয়া যাবে না। কেন? সিদ্ধান্ত, এই যে সিদ্ধান্তটা, কোনোভাবেই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হওয়া যাবে না। কি হওয়া লাগবে? কম ব্যাপক অথবা সমব্যাপক হওয়া লাগবে। তাহলে এই যে সকল মানুষ, এখানে 100% মানুষের কথা বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে কিছু সুন্দর প্রাণী, অর্থাৎ কম ব্যাপক। কারণ অবরোহের মধ্যে আমরা পড়ে আসছি, অবরোহ মানে কি? সার্বিক থেকে বিশেষে গমন করে, সার্বিক থেকে বিশেষে গমন করে। সুতরাং অবরোহ অনুমানে, অমাধ্যম অবরোহ অনুমানে ওই একই কথা, যে বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে আসতে হবে। ক্লিয়ার? এগুলো এগুলো কি? অমাধ্যম অবরোহ অনুমান। অমাধ্যম অবরোহ অনুমান এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, তাহলে এবার যদি বলি অমাধ্যম অবরোহ অনুমানকে প্রকারভেদ, অমাধ্যম অবরোহ অনুমানের প্রকারভেদ আছে। অমাধ্যম অবরোহ অনুমানকে মোটামুটি কোন কোন বইয়ে 9 ভাগে ভাগ করছে, কোন কোন বইয়ে 10 ভাগে ভাগ করছে। এই বইটার মধ্যে 10 ভাগে ভাগ করছে। অমাধ্যম অবরোহ অনুমানকে 10টা ভাগে ভাগ করছে। তোমাদের সিলেবাসে অতগুলো নাই, টেনশন করার কিছু নাই। এটাকেও আবার ভাগ করি। এক হচ্ছে আবর্তন, এটা কি দেখা যায় দূর থেকে? আবর্তন, প্রতিবর্তন, তৃতীয়ত হচ্ছে প্রতি আবর্তন, প্রতি আবর্তন। আর বাকি এরকম 10টা আছে। 10টা গুলো আমাদের সিলেবাসে যেহেতু নাই, এগুলো পড়াচ্ছি না। তাহলে আমরা এই তিনটাই জানি। অমাধ্যম অবরোহ অনুমানকে মোটামুটি 10 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, আরো যেগুলো আছে এগুলো আমাদের দরকার নেই। তাহলে দেখো কিভাবে আসছে। আবর্তন কিভাবে আসছে? অনুমান থেকে আসছে, অবরোহ অনুমান থেকে আসছে, অমাধ্যম অবরোহ অনুমান থেকে আবর্তন আসছে। আবর্তনের গতি কিভাবে? প্রথমত হচ্ছে
প্রথমত হচ্ছে আমরা আরো ক্লিয়ার করি, জ্ঞান লাভের জন্য আমাদের দরকার হচ্ছে অনুমান। জ্ঞান লাভের জন্য পরোক্ষ পদ্ধতি হচ্ছে অনুমান। অনুমানকে ভাগ করছে অবরোহ অনুমান, এই অবরোহ অনুমানকে ভাগ করছে অমাধ্যম অবরোহ অনুমান, সেই অমাধ্যম অবরোহ অনুমান থেকে আসছে আবর্তন। ক্লিয়ার? এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমরা পরে যাই। যাবো আবর্তন কাকে বলে, যাবো নিতে পারবা? আবর্তন কি? তোমাকে যদি বলা হয় আবর্তন কি, তুমি কি উত্তর দিবা? এইখানে দেখে বলো আবর্তন কি, উত্তর এইখানে দেখে বলো তো, পারো কিনা? সোজা, আবর্তন একটা অনুমান, তাই না? অনুমান থেকে যেহেতু আসছে, আবর্তন একটা অনুমান। আবর্তন হলো অবরোহ অনুমান, তাই না? আবর্তন আসছে কোথা থেকে? অনুমান, অবরোহ অনুমান, অমাধ্যম অবরোহ অনুমান। তাহলে এবার কি বলবা? আবর্তন হলো একটি অমাধ্যম অবরোহ অনুমান যেখানে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে মিশ্রিত হয়। কি বলবা? এবার আবার বলো। আবর্তন হলো একটি অমাধ্যম অবরোহ অনুমান যেখানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে মিশ্রিত হয়, তাই না? তাহলে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্য মিশ্রিত হয় এই প্রতিবর্তনেও, প্রতি আবর্তনেও, নাকি? তাহলে আবর্তনকে আলাদা করব কি করে? আবর্তন কাকে বলে তার একটা সংজ্ঞা আছে, যেখানে কি বলবো? আবর্তন হলো যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে, গুণের পরিবর্তন না করে, আবর্তনটা লিখি, একটা সংজ্ঞা লিখি আমরা, আবর্তনের একটা সংজ্ঞা তৈরি করি। আবর্তন আসছে কি? অমাধ্যম অবরোহ অনুমানে, অর্থাৎ যে অমাধ্যম অবরোহ অবরোহ অনুমানে অনুমানে গুণের পরিবর্তন না করে, এখানে এরকম আছে, গুণের পরিবর্তন না করে বিধিসঙ্গতভাবে উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত নিশ্চিত হয়, তাকে কি বলে? আবর্তন বলে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি এইখানে অমাধ্যম অবরোহ অনুমান মানেও কিন্তু একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হবে। তাহলে এটাও ওই একই কথা, আবর্তন একই কথা, প্রতিবর্তন প্রতি আবর্তন। কিন্তু তাহলে আবর্তনকে প্রতিবর্তন থেকে আলাদা করবো কি করে? আবর্তন হচ্ছে যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে বিধিসঙ্গতভাবে উদ্দেশ্য বিধেয়ের স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত নিশ্চিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় আবর্তন প্রক্রিয়া। তাহলে উদাহরণ দেই, উদাহরণ দিলে ক্লিয়ার হবে। তাহলে দেখো তো আমরা এগুলো মিশাই, অনেকগুলোর দরকার আছে না, আবর্তন রেখে বাকিগুলা মিশাই। প্রতিবর্তন মিশালাম, প্রতি আবর্তন মিশালাম, এটা মিশালাম, এটা মিশালাম, এগুলা মিশাইয়া এখন আমরা এখানে একটা উদাহরণ দেব। এখানে উদাহরণ আমরা দেব, ঠিক আছে? উদাহরণ কি? একটা বাক্য বলো, যে কোনো একটা বাক্য বলো, যুক্তি বাক্য বলো। মানুষ হয় মরণশীল, এটাই সোজা বাক্য নাকি? মানুষ হয় মরণশীল, এটা একটা বাক্য বললা তুমি, যুক্তি বাক্য বললা। কি বলছে? যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে। গুণ বলতে কোনটা বোঝাচ্ছে? গুণ কোনটা? গুণ ও পরিমাণ অনুসারে যুক্তি বাক্যকে কয় ভাগে ভাগ করছি মনে আছে? গুণ অনুসারে যুক্তি বাক্যকে ভাগ করা হয় দুই ভাগে, এক হচ্ছে সদর্থক, নয়র্থক। পরিমাণ অনুসারে যুক্তি বাক্যকে ভাগ করা হয় সার্বিক, বিশেষ। এখানে গুণ বলতে বোঝাচ্ছে যে সে সদর্থক না নয়র্থক। এটা কোন যুক্তি বাক্য বোঝাচ্ছে দেখো তো? এটা সদর্থক। এই যে গুণ, এটা হচ্ছে সদর্থক। অর্থাৎ কি বলছে? গুণের পরিবর্তন না করে, গুণ যা আছে তাই রাখতে হবে। গুণ যা আছে, এখানে সকল মানুষের মরণশীল লিখলাম,
গুণ যা আছে তাই লিখতে হবে। কি লিখছে? গুণ হয়। কি তারপরে কি করতে বলছে? গুণের পরিবর্তন না করে, গুণের তো পরিবর্তন করলাম না, কি বলছে তারপর কি করতে বলছে? বিধি সঙ্গত ভাবে উদ্দেশ্য আসবে বিধেয়ের কাছে, বিধেয় যাবে উদ্দেশ্যের কাছে, এইরকম। উদ্দেশ্য পদ যাবে বিধেয়ের মধ্যে সিদ্ধান্তে, আবার এখানকার বিধেয় পদ আসবে উদ্দেশ্যের কাছে। এইভাবে চেঞ্জ করতে হবে, এইভাবে চেঞ্জ করতে হবে। তাহলে কি এইখানে এখানে কি আছে? উজ্জ্বল ভাবে কি আছে? জীব বা প্রাণী আছে না? সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। বলছে যে গুণের পরিবর্তন না করে, মানে গুণের পরিবর্তন করলাম না, একটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের হয়ে গেল। আবর্তনের কয়েকটা বৈশিষ্ট্য আছে। এক, গুণ অপরিবর্তিত, গুণ অপরিবর্তিত থাকবে, গুণের কোনো পরিবর্তন হবে না। গুণ বলতে সদর্থক থাকলে সদর্থক, নয়র্থক থাকলে নয়র্থক। দ্বিতীয় যে নিয়ম, এটা কিসের নিয়ম বলতেছি? আবর্তনের নিয়ম। আবর্তনের নিয়ম, আবর্তনের 4টে নিয়ম আছে। এই 4টে নিয়ম অনুযায়ী আমরা একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হবে। গুণ অপরিবর্তিত একটা হয়েছে, তারপর কিছু উদ্দেশ্য যাবে বিধেয়ের কাছে, উদ্দেশ্য যাবে বিধেয়ের কাছে, এটা বুঝে নিও। উদ্দেশ্য যাবে বিধেয়ের কাছে। 3 নম্বর কি বলছে? বিধেয় যাবে উদ্দেশ্যের কাছে, বিধেয় যাবে উদ্দেশ্যের কাছে। এরকম তুমি বাক্যটা বানাই নিও, ডট 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 লিখে দিলাম। তাহলে গুণ অপরিবর্তিত থাকবে, উদ্দেশ্য যাবে বিধেয়ের কাছে, বিধেয় আসবে উদ্দেশ্যের কাছে। আর যেটা হচ্ছে কোনো অব্যাপ্য পদ, আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ পদ সিদ্ধান্তে ব্যাপ্য হওয়া যাবে না, কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হওয়া যাবে না, ব্যাপ্য হবে না। এইটা হচ্ছে আবর্তনের নিয়ম। আবর্তনের 4টা নিয়ম আছে। যদি না বুঝে থাকো তাহলে এখানে স্টপ করি, আর যদি বুঝে থাকো তাহলে আমরা সামনে আগাই। কি আগাবো? আবর্তন বুঝো? তাহলে এই উদাহরণটা দিয়ে শেষ করে দেই। আবর্তন আসছে কিভাবে, প্রক্রিয়াটা দেখছো? এইভাবে আসছে আবর্তন। আবর্তনে কয়টা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়? একটা আশ্রয় বাক্য থেকে। ওই যে একটা, কিন্তু কিভাবে হবে তার জন্য 4টে নিয়ম আছে। একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হবে, তার 4টে নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে গুণ অপরিবর্তিত থাকবে, দ্বিতীয় নিয়ম হচ্ছে উদ্দেশ্য যাবে বিধেয়ের মধ্যে, তৃতীয় নিয়ম হচ্ছে বিধেয় যাবে উদ্দেশ্যের মধ্যে। এইখানে লিখি মরণশীল আছে না? মরণশীল, কিছু মরণশীল জীব যদি লিখি, কিছু মরণশীল জীব, ওখানে উজ্জ্বল ছিল এখানে বসাই দিলাম। কিছু মরণশীল জীব বা প্রাণী, কিছু মরণশীল জীব হয় মানুষ। এই যে এইটা উদ্দেশ্য এখানে এসে বিধেয়ের মধ্যে বসবে। কিছু মরণশীল জীব হয় প্রাণী। দেখো তো 4টে জিনিস এখানে দেখা হয়েছে কিনা। প্রথমে গুণ অপরিবর্তিত, গুণ অপরিবর্তিত আছে, সদর্থক আছে, সদর্থক হয়েছে, নয়র্থক থাকলে নয়র্থক হইতো। তারপর হচ্ছে বিধেয় এসে উদ্দেশ্যের মধ্যে বসছে, বিধেয় এসে উদ্দেশ্যের মধ্যে বসছে। কি আছে? মরণশীল জীব, কিছু মরণশীল জীব। এখন কথা আছে যে কিছু মরণশীল লিখলেন কেন স্যার, ওখানে তো কিছু নাই, তাই না? এটা পরে আসতেছে। তারপর কি আছে? উদ্দেশ্য যাবে বিধেয়ের কাছে, এই যে উদ্দেশ্য আছে বিধেয়ের কাছে আসছে, আসছে আসছে। এইটা একটা নিয়ম, এই যে একটা নিয়ম। দেখো এই একটা কি নিয়মের মধ্যে বলছে? 1 নম্বর নিয়ম। আর এটা কি, এটা কি ছিল 5 নম্বরে? এখানে বা যে কোনো একটা বসাই দাও, বিধেয় আসবে উদ্দেশ্যের মধ্যে, 3 নম্বরের মধ্যে বসাই দিলাম না। আর এটা হচ্ছে 2 নম্বর, উদ্দেশ্য যাবে বিধেয়ের মধ্যে, 1 2 3। আর একটা যে আছে, কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, তাই না? কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। ব্যাপ্যতার নিয়ম কি এখন মনে আছে? এস এব ইন অফ দিয়ে যে পড়াইলাম, এস এব ইন অফ একটা যুক্তি বাক্যে, এ যুক্তি বাক্যে কি এসছে সাবজেক্ট, এ যুক্তি বাক্যে আছে সাবজেক্ট ব্যাপ্য, বাকিটা কি হবে? অব্যাপ্য। তার মানে এটা হচ্ছে ব্যাপ্য পদ। এটা কি পদ? অব্যাপ্য। সাবজেক্ট ব্যাপ্য হলে এই পদটা হচ্ছে অব্যাপ্য, মরণশীল জীবটা হচ্ছে অব্যাপ্য পদ, অব্যাপ্য পদ। এগুলা হিজিবিজি মনে হচ্ছে, এগুলা কেটে দেয় নাকি? এ যুক্তি বাক্যে কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য?
সাবজেক্ট ব্যাপ্য, এটা হচ্ছে ব্যাপ্য। ব্যাপ্য এ যুক্তি বাক্যের সাবজেক্ট ব্যাপ্য আর অবজেক্ট অব্যাপ্য। এই অব্যাপ্য পদ এইখানে এনে আমি ব্যাপ্য করতে পারবো না। কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হওয়া যাবে না যদি এইভাবে লিখে রাখি। এটা কি বোঝাবে বলতো? অব্যাপ্য পদ না, এখানে আসলে মরণশীল জীব। মরণশীল জীব, এখন এটা কি যুক্তি বাক্য? এ যুক্তি বাক্য। এ যুক্তি বাক্যের সাবজেক্ট কি হয়? ব্যাপ্য। এখানে বোঝা যাচ্ছে সকল মরণশীল জীব হয় মানুষ। উজ্জ্বল আছে কিন্তু সকল, সকল মরণশীল জীব হয় মানুষ। তাহলে অব্যাপ্য পদ এইখানে এনে ব্যাপ্য করে ফেললাম। ব্যাপ্য করলে 4 নাম্বার নিয়মটা লঙ্ঘিত হয়। আর অবরোহত তোমাকে কি বলছে? কোন বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক আশ্রয় বাক্যে যেতে বলছে না? তাহলে এটা হচ্ছে বেশি ব্যাপক আশ্রয় বাক্য। এখানে কম ব্যাপক আশ্রয় বাক্য করার জন্য কি দিতে হবে? কিছু আংশিক হয়ে গেল। যে কিছু যদি দেই তাহলে আমার 4 নাম্বার নিয়মটা লঙ্ঘিত হয় না। 4 নাম্বার নিয়ম লঙ্ঘিত হয় না। 4 নম্বরে কি বলা আছে? কোনো অব্যাপ্য পদ, আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হওয়া যাবে না। তাহলে যদি অব্যাপ্য পদ কিছু যদি না দেই তাহলে সিদ্ধান্তে এসে ওটা ব্যাপ্য হয়ে গেল। সিদ্ধান্তে ব্যাপ্য হইলে 4 নম্বর নিয়ম লঙ্ঘিত হয়। 4 নম্বর নিয়ম লঙ্ঘিত হয়। তাহলে কোনো আশ্রয় বাক্য সিদ্ধান্তে ব্যাপ্য হওয়া যাবে না। বুঝছো? আমি আর একবার তোমাকে প্রথম থেকে বলি, তুমি যেহেতু আর বলতেছো আর না পড়াইলে ভালো হয়। এখানে আছে যে আবর্তনে বলা হয়েছে এ যুক্তি বাক্য, ই যুক্তি বাক্য, আই যুক্তি বাক্য, ও যুক্তি বাক্য পরিবর্তিত হয়ে কোন যুক্তি বাক্য হয়? এ পরিবর্তিত হয়ে কি হয়, আই পরিবর্তিত হয়ে কি হয়, ই পরিবর্তিত হয়ে কি হয়, এগুলা পরে পড়াবো নাকি? আপাতত তো দিতে পারতেছো না। আচ্ছা, তাহলে এ পর্যন্ত পারছো? এ পর্যন্ত কি পারছো বলো? তুমি ফিডব্যাক দাও। উপরে দেখে দেখে বলো। উপরে কি লিখছে? জ্ঞান। জ্ঞান লাভের প্রক্রিয়া হচ্ছে কি? অনুমান। অনুমান মানে কি? জানা ঘটনা থেকে অজানা ঘটনায় যাব, অর্থাৎ জানা সত্য থেকে অজানা সত্যে যাওয়ার মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান। অনুমান দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। অবরোহ অনুমান কি কাকে বলবো? বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক আশ্রয় বাক্য, অথবা বেশি ব্যাপক আশ্রয় বাক্য থেকে সমব্যাপক আশ্রয় বাক্যে গমনের প্রক্রিয়াকে বলা হয় অবরোহ অনুমান। অবরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করছে, কিসের উপর ভিত্তি করে? আশ্রয় বাক্যের সংখ্যার উপর ভিত্তি করে অমাধ্যম অবরোহ অনুমান। আরেকদিকে ভাগ করছে মাধ্যম অবরোহ অনুমান। অমাধ্যম অবরোহ অনুমানকে অমাধ্যম অবরোহ অনুমানকে 10 ভাগে ভাগ করছে, তার একটা ভাগ হচ্ছে আবর্তন। তাহলে আবর্তন হলো এক প্রকার এভাবে আবার আসি, আবর্তন হলো এক প্রকার অমাধ্যম অবরোহ অনুমান যেখানে একটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিঃসৃত হয়। আবার সেখানে কি হবে? গুণের পরিবর্তন না করে, গুণের পরিবর্তন না করে উদ্দেশ্য বিধেয়ের স্থান পরিবর্তন করব। উদ্দেশ্য বিধেয়ের স্থান পরিবর্তন করব বিধিসঙ্গত ভাবে। সেখানে আরেকটা কি ঘটনা থাকতে হবে? কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হওয়া যাবে না। তাহলেই এটা হবে আবর্তন। আবর্তনে 4টে নিয়ম আছে। এ যুক্তি বাক্যের আবর্তনে কি হয় এটা পরবর্তীতে। এখানে কিন্তু বোঝা যাচ্ছে এটা কি যুক্তি বাক্য। দেখো তো ওটা কি যুক্তি বাক্য? কি যুক্তি বাক্য? সার্বিক সদর্থক না? সার্বিক সদর্থক যুক্তি বাক্য মানে হচ্ছে এ যুক্তি বাক্য। এটা হচ্ছে এ যুক্তি বাক্য। পরিবর্তিত হয়ে এটা কি যুক্তি বাক্য হচ্ছে বলতো? কিছু মরণশীল জীব হয় মানুষ, এটা কি যুক্তি বাক্য? যাই হোক, এখন মানে ভুলে গেছো এ যুক্তি বাক্য কাকে বলা হয়, ই যুক্তি বাক্য কাকে বলা হয়, আই কাকে বলা হয়, ও কাকে বলা হয়, এটা মনে করে আসবা। সার্বিক সদর্থক হচ্ছে এ, সার্বিক নয়োর্থক হচ্ছে ই, বিশেষ সদর্থক হচ্ছে আই। তাই এটা হচ্ছে বিশেষ সদর্থক। বিশেষ সদর্থক এ পরিবর্তিত হয়ে হয় আই। তাহলে নেক্সটে আমরা ওইভাবে কি পরিবর্তিত হয়ে কি হয় সেটা আমরা আলোচনা করব। কি পরিবর্তিত হয়ে কি হয় সেটা আলোচনা করব। আপাতত আজকে এই পর্যন্ত।